আইমানকে ফোন করেই চলছে। অনেকক্ষণ পর আইমান ফোন ধরল। আসসালামু আলাইকুম বাবা, হঠাৎ ফোন করলেন, কোনো সমস্যা? এই ছেলে, আমার মেয়ে কোথায়? কোথায় আটকে রেখেছো তাকে? আর কত অসভ্য রূপ দেখাবে তোমার? আইমান যেন আকাশ থেকে পড়ল। প্রিয়তার সাথে গত 1 মাস দেখা হয়নি। আইমানের ভেতরটা ভয়ে চুপসে গেল। প্রিয়জনকে হারানোর ভয়। কি হলো, কথা বলছো না কেন? বাবা, প্রিয়তা কোথায় আমি সত্যি জানি না। ওর সাথে গত 1 মাস দেখা হয়নি আমার। তোমার কথা কেন বিশ্বাস করব বলো? আমার মেয়ের কিছু হলে তোমাকে আমি দেখে নিব কিন্তু। বিশ্বাস না করলে কিছু করার নেই আমার। এখন রাখছি। কথা দিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দিব। প্রিয়তা কি সত্যি তাকে ছেড়ে বহুদূরে চলে গেছে, নাকি ওর কোনো বিপদ হয়েছে? যদি চলে যায় তাহলে ফিরাবে কিভাবে? না না না, প্রিয়তা বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না। তার সাথে অন্য কিছু হয়েছে। আইমানের বরাবর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আইমানের লোকজন অনেক জায়গায় প্রিয়তাকে খুঁজছে। পুরনো সব শত্রুদের জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি। কোথাও নেই প্রিয়তা। রাত বেড়েই চলেছে। আইমানের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আইমান রিসিভ করে কানে ধরতেই কেউ তৃপ্ততার সুরে বলল, সাবেক চেয়ারম্যান আমজাদ মির্জার একমাত্র ছেলে, বর্তমান এমপি মি আইমান মির্জা। আপনি কি খুব কষ্টে আছেন? অবশ্যই থাকবেন, কেন থাকবেন না? আপনার জীবনের অন্ধকার হয়ে আমি এসে গেছি। আপনার প্রিয়তম স্ত্রীকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। বেচারি খুব কষ্টে আছে। আইমান কথাগুলো পাত্তা না দিয়ে লোকেশন জানতে ব্যস্ত। এই মুহূর্তে প্রিয়তাকে উদ্ধার করা একমাত্র লক্ষ্য। এসব কথা শুনে বসে থাকলে প্রিয়তা আরও কষ্ট পাবে। মহিলাটি আবার বলে উঠল, আইমান মির্জা, আপনি কি ভয়ে অজ্ঞান হয়ে গেছেন? আমি তো জানতাম আপনি অনেক সাহসী। আইমান মুচকি এসে মোবাইলটা কেটে দিল। একে একে সবগুলো গাড়ি ফুল স্পিডে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল বিলাসবহুল বাড়ির সামনে। সমস্ত গার্ড বাড়িটার চারদিক থেকে ঘিরে রেখেছে। আইমান একাই ভেতরে ঢুকলো। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কাউকেও পাওয়া গেল না। আইমানের মোবাইল আবার বেজে উঠল। আইমান, তুমি যে এমন কিছু করবে তা আমি ভালো করেই জানতাম। তাই তো তুমি আসার আগেই আমি ওখান থেকে সরে এসেছি। এখন আমাকে খুঁজে কোনো লাভ হবে না তোমার। সময় হলেই নিজেই তোমার কাছে ধরা দেব। আপনি কে বলছেন? কি চান আপনি? আমার স্ত্রীকে ছেড়ে দিন, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। বলেন কি চাই আপনার? মহিলাটি পৈশাচিক হেসে উঠল। ফোন কেটে দিয়ে নাম্বারটা বন্ধ করে দিল। আয়মান হাঁটু গেড়ে বসে পড়ল। নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। রাগ অভিমান করে প্রিয়তার ওপর খেয়াল রাখেনি। অথচ শত্রুপক্ষ ঠিকই আইমানের দুর্বলতা ভেবে প্রিয়তাকে তুলে নিয়ে গেছে। রাত 12টা। ঘুমন্ত নগরীতে নির্ঘুম রাত কাটাচ্ছে আইমান। অজানা অচেনা বাড়িতে বসে আছে। যদি কোনো প্রমাণ পাওয়া যায়। রেহেনা বেগম অজ্ঞান হয়ে পড়ে আছেন মেয়ের জন্য। আমিরুল ইসলাম আর পিয়াজ রেহেনা বেগমের পাশে বসে আছে। আরিয়া কুসুম বাড়িতে আছে। অন্য কোনো বিপদ যাতে না হয় তাই বাড়ি কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পরে আইমানের ফোনে মেসেজ আসলো। আইমান একাই বেরিয়ে গেল প্রিয়তার উদ্দেশ্য। প্রায় 2 ঘন্টা পর পৌঁছলো শহরের বাইরে একটি পুরনো বাড়িতে। শুনশান নীরবতায় বাড়িটাকে ভয়ানক লাগছে। আইমান চারদিক চোখ বুলিয়ে ভেতরে হাঁটতে লাগলো। ভেতরে আসতেই সারি সারি ঘর। শেষ মাথার ঘরটায় প্রিয়তা বন্দি আছে। আইমান হন্তদন্ত পায়ে সেই ঘরের দিকে এগোতে লাগলো। বিশাল বড় হলরুমের মতো ঘরে বসে আছে এক মহিলা। পরনে সিল্কের পাতলা শাড়ি, চুলগুলো ঘাড় অব্দি, গায়ের রং ফর্সা, মুখের মেকআপের রেশ। বেশ বিলাসবহুলভাবেই বসে আছে। আইমান ঘরে ঢুকে চারদিক দেখলো। কয়েকজন চেলাফেলা দাঁড়িয়ে আছে। আইমান মহিলাটাকে দেখার জন্য চেষ্টা করছে, কিন্তু মহিলাটি পিছন ফিরে বসে আছে। তাহলে এসে গেছো তুমি? আমার স্ত্রী কোথায়? এত অধৈর্য কেন তুমি? তোমার স্ত্রীকে আদর যত্নেই রাখা হয়েছে। কে আপনি? আপনি পিছন ফিরে কথা বলছেন কেন? চেহারা দেখার খুব ইচ্ছে বুঝি? নিজেকে সামলাতে পারবে তো আইমান? আইমান মির্জা কখনো দুর্বল হয় না। আপনি কে? কি উদ্দেশ্য আপনার? এভাবে চোরের মতো কথা না বলে চোখে চোখ রেখে কথা বলুন। মহিলাটি উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ করে হেসে পুরো বাড়ি কাঁপিয়ে আইমানের দিকে ফিরল। আইমান অবাকে কিংকর্তব্য বিমূঢ়।
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বিনামেকে বজ্রপাত হচ্ছে আইমানের শরীরে। চোখের সামনে এই বিধ্বস্ত দৃশ্য আইমানের শরীরে কাঁটা দিয়ে উঠল। চোখের সামনে ভাসছে 17 বছর পুরনো সেই দিনের দৃশ্য। রাগ সেয়ে গেল পুরো শরীরে। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো সামনের মহিলাটির দিকে, যার প্রতি ভালোবাসা থাকাটা অন্যায় হবে। সামনের মহিলাটি একটি পরিবারের খুনি, খুব বাজেভাবে ধ্বংস করেছে 3টি হৃদয়। এই মহিলাটার কি শাস্তি হওয়া দরকার? আইমানের কান থেকে গরম বাতাস বের হচ্ছে। মা, তুমি এত বছর পরও আমার পিছনে লেগে আছো, কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? মহিলাটি আবার হাসল। যাক, এত বছর পরও মনে আছে তাহলে আমাকে। তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। টেবিলে রাখা কাগজগুলোতে তাড়াতাড়ি সই করে দাও। আগে বলো, আমার স্ত্রী কোথায়? মহিলাটি ইশারা করতেই একটা পর্দা সরে গেল। প্রিয়তাকে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারে। আইমান দৌড়ে যেতে চাইলে মহিলাটি আইমানকে আটকে দেয়। আগে সই করো আইমান, তারপর তোমার স্ত্রী। আইমান কাগজগুলো না দেখেই সই করতে লাগলো। মহিলার হাতে কাগজগুলো ধরিয়ে দিয়ে আইমান প্রিয়তার দিকে এগোলো। মহিলাটি অবাক কণ্ঠে পিছন থেকে বলল, এত ভালোবাসো নিজের স্ত্রীকে যে কাগজগুলো একবার দেখলেও না? আইমান থমকে দাঁড়ালো। পিছন ফিরে মুচকি এসে বুকের বাঁ পাশে হাত রেখে সহজ কণ্ঠে বলল, তুমি যদি আমার হৃৎপিণ্ডটাও প্রিয়র মুক্তিপণ হিসেবে চাইতে, আমি এইটুকু দেরি করতাম না। হ্যাঁ, সামান্য কাগজের কথা ভাবতে বলছো? মহিলাটি থমকে দাঁড়ালো, কিছু বলল না। আইমান প্রিয়তার কাছে ছুটে গেল। প্রিয়তা ক্লান্ত হয়ে ঝিম মেরে আছে, চোখ খুলতেই পারছে না। আইমান নিজেকে স্বাভাবিক করলো। প্রিয়তাকে কিডন্যাপ করা মহিলাটা যে আইমানের মা, সেটা যদি প্রিয়তা জানে, হয়তো আইমানকে ঘৃণা করবে। আইমানের ভয় হতে লাগলো, যদি প্রিয়তা সব শুনে ফেলে। আইমান বিষণ্ণ কণ্ঠে বলল, এই প্রিয়, চোখ খুলো, তোমার কিছু হয়নি। আমি এসে গেছি প্রিয়। আইমান তাড়াতাড়ি বাঁধন খুলে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা চুপচাপ আইমানের সাথে মিশে আছে। আইমানের মা সুমি সুলতানা কাগজগুলোতে চোখ বুলিয়ে মিষ্টি করে হেসে আইমানের দিকে তাকালো। আইমান এখনো পর্যন্ত জানে না সে তার বাবার সবচেয়ে প্রিয় জিনিসটা নিজের ভালোবাসার জন্য বিসর্জন দিয়েছে। হঠাৎ লাথি মেরে দরজা ভাঙার আওয়াজে সবাই চমকে গেল। আইমান পিছনে তাকিয়ে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে। সুমি সুলতানা কিছুটা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো। মহিলা পুলিশ সদস্য সুমি সুলতানাকে ধরে ফেলেছে। সুমি সুলতানা আইমানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে হুঙ্কার করে উঠল, আইমান, তুমি আমার সাথে বেইমানি করেছো। আমি আবার ফিরে আসব। এদেশের আইন আমাকে আটকে রাখতে পারবে না। তোমার জীবনের অন্ধকার নেমে আসবে আইমান। সুমি সুলতানা সহ তার লোকজনকে নিয়ে গেল পুলিশ। আইমান ঠায় হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই মাথায় ঢুকছে না। তাকে এভাবে কে সাহায্য করলো? মাথায় সব কিছু গোলমাল হয়ে গেল। আইমান সব চিন্তা ঝেড়ে ফেলে প্রিয়তার কাছে আসলো। ইতিমধ্যে আইমানের গাড়িটা সেখানে পৌঁছে গেছে। আইমান প্রিয়তার চোখে মুখে পানির ঝাপটা দিয়ে প্রিয়তার কপালে চুমু এঁকে দিল। এখন কেমন লাগছে সুইটহার্ট? প্রিয়তা ক্লান্ত চাহনিতে আইমানের দিকে তাকালো। আমাকে এখান থেকে নিয়ে চলুন, এখানে খুব ভয় করছে আমার। আইমানে হঠাৎ রাগ হলো। কে বলেছে বাপের বাড়িতে গিয়ে থাকতে, নিজে নিজে একা একা পাকনামি করে ভার্সিটি যেতে? প্রিয়তা না বুঝলেও সবাই জানে আইমানের দুর্বলতা। প্রিয়তা এত বছর জীবনে যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায়নি, সে হঠাৎ করে বিয়ে করে ফেলবে, আবার বইয়ের আঁচল ধরে বাসায় বসে থাকবে। সবাই তো খুব ভালো করেই জানিয়ে গেছে আইমানের দুর্বলতা। প্রিয়তা একটু সাবধানে থাকবে না? প্রিয়তা আইমানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটাকে শ্রাবণের আকাশের মতো লাগে। কখনো বা রৌদ্র উজ্জ্বল নীল আকাশ, কখনো বা ঘন কালো মেঘ ঢাকা। আইমান গভীর কণ্ঠে বলল, তোমাকে এখানে রেখে যাব কেন? নিব তোমাকে? নিজে তো পাকনামি করে একা একা ঘুরছিলে ফিরছিলে, এখন কেন আমাকে বলছো এখান থেকে নিয়ে যেতে? থাকো এখানে। প্রিয়তা ফোঁস করতে করতে বলল, আমি ইচ্ছে করে এসেছি নাকি? আপনার শত্রুরাই তো আমাকে নিয়ে এসছে। আপনার সাথে বিয়ে না হলে আমার সাথে এমনটা হতো না। এজন্যই রাজনীতিবিদদের আমার একদমই পছন্দ না। আইমানের ভেতরটা কেমন করে উঠল। কিভাবে বলবে প্রিয়তাকে? রাজনৈতিক কোনো শত্রু পক্ষ নয় তার। গর্ভধারী মা তার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। পৃথিবীর সংজ্ঞা অনুযায়ী মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু আইমানের ক্ষেত্রে তার বিপরীত হলো কেন?
শুধুমাত্র আইমানের জীবনটাই কি বিপরীত ক্রমে আবর্তন করে? আইমানের হৃদয়ে তোলপাড় প্রিয়তাকে বুঝতে দিল না। নিজেকে স্বাভাবিক করে বলল, নিজে নিজে যেতে পারলে যাও, আমি তোমাকে নিয়ে যাব না। অনেক তো সাহসিকতা দেখিয়েছ, এইবার একা একা বাড়ি চলে যাও, দরজা খোলা আছে। ওকে, যাচ্ছি। আপনি আমাকে কি ভেবেছেন, ছোট বাচ্চা? প্রিয়তা উঠে দাঁড়ালো। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, শরীরটাও দুর্বল লাগছে। কিছু দূর তেজ দেখিয়ে হেঁটে থমকে গেল, মাথাটা ঘুরছে। আইমান পায়ের উপর পা তুলে চেয়ারে বসে আছে। ইচ্ছা করছে গিয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরল না। প্রিয়তাকে একটু শাস্তি দেওয়া উচিত। প্রিয়তার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে লুটিয়ে পড়ে যেতে আইমান আগলে ধরল। এখন কেমন লাগছে? আর পাকনামি করবে? প্রিয়তা নিবু নিবু চোখে তাকিয়ে আছে। আইমান থামছে না। আমি যদি আজকে না আসতাম তখন কি হতো? এখানে একা একা রাত কাটাতে হতো। এই দেখো কত তেলাপোকা টিকটিকি। প্রিয়তা দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চুপসে গেল। চিৎকার করে আইমানের বুকে চোখ বন্ধ করে চোখ গুজে রাখল। আইমান মুচকি এসে প্রিয়তাকে কোলে তুলে নিল। গাড়ি চলতে লাগলো। প্রিয়তা ঘুমিয়ে পড়ছে। আইমান যত্নে প্রিয়তাকে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রাত 4টা সুই সুই। বাসার কলিং বেল বাজতেই রেহানা বেগম দরজা খুলে ফুঁপিয়ে কেঁদে উঠল। আইমান প্রিয়তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আইমান শব্দ করে কাঁদতে না করল, যদি প্রিয়তার ঘুম ভেঙে যায়। আইমান প্রিয়তাকে বিছানায় শুয়ে দিল। গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কপালে চুমো দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আইমান আমিরুল ইসলামের সামনে দাঁড়ালো। বাবা, আমি কথা দিয়েছিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দিব। আমি আমার কথা রেখেছি। আমিরুল ইসলাম চুপচাপ দাঁড়িয়ে আছে। আইমান যাওয়ার জন্য পা বাড়ালো। রেহেনা বেগম পিছন থেকে বলল, আইমান, আজকে রাতটা এখানে থেকে যাও। পেছনে না তাকিয়ে বলল, সবার কাছে শ্বশুরবাড়ি মানে মধুর হাড়ি হলেও আমার কাছে অপমান, অবিশ্বাসের হাড়ি। আসি মা, প্রিয়র খেয়াল রাখবেন। আইমান হনহন করে বেরিয়ে গেল। রিয়ানা বেগমের খারাপ লাগলো। আইমান তো সত্যি কথাই বলেছে। সকালের পাখির কিচিরমিচির শব্দে প্রিয়তার ঘুম ভেঙে গেল। নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে মনের ভেতর শূন্যতা অনুভব করলো। আইমান তাকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে এখানে নিয়ে আসলো। তবে কি আইমান তাকে আর ভালোবাসে না? যে মানুষটা তাকে ছাড়া থাকতে পারতো না, সেই মানুষটা আজ নিজ ইচ্ছায় প্রিয়তাকে দূরে ঠেলে দিল। তবে কি আইমান প্রিয়তার চোখের ভাষা বোঝে না? প্রিয়তা তো কালকে রাতে খুব করে চেয়েছিল ওই বাড়িতে যেতে, কিন্তু আইমান কি করলো এটা? প্রিয়তার চোখের কোণে পানি জমে গেল। 2 দিন পর প্রিয়তা অবচেতন হয়ে পড়ে আছে। আইমান পাশে বসে প্রিয়তাকে পরখ করছে। রাগে হাত মুঠো বন্ধ করে চেয়ারে আঘাত করছে। কত বড় সাহস! প্রিয়তার এখনই ইচ্ছা করছে খুন করে দিতে। তোমার জন্য আমার সহজ সরল রূপ না, ভিলেন রূপটাই বেস্ট। বলেছিলাম নিজের ইচ্ছে আসতে, তা না করে আমার থেকে মুক্তির ফোন দিয়ে এঁটেছ। বের করছি তোমার মুক্তি। আইমানের কণ্ঠে দৃঢ়তা থাকলেও মনের ভয়ের উদয় হয়েছে। প্রিয়তা যদি সত্যিই তাকে ছেড়ে চলে যায়, যার প্রতি মনের টান থাকে না, তাকে কিভাবে বেঁধে রাখবে? একদিন না একদিন তো চলেই যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতে অতীতের স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। চোখ খুলে প্রিয়তার দিকে তাকালো। কত নিষ্পাপ লাগছে তাকে। এমন নিষ্পাপ চাউনির অধিকারী কোনো রমণী কি পারবে কাউকে কষ্ট দিতে? আইমান প্রিয়তার বন্ধ নেত্রপল্লবে আলতো করে চুমু খেল। প্রিয়তা নড়ে চড়ে চোখ খুলে তাকিয়ে হকচকে উঠে বসল। আপনি? আমি তো উকিলের অফিসে ছিলাম, এখানে কিভাবে এলাম? প্রিয়তা কিছুটা থেমে আবার বলল, আমাকে কি এখানে আপনি এনেছেন? কিভাবে জানতেন আমি কোথায়? প্রিয়তার বোকা বোকা প্রশ্নে আইমান বাঁকা হেসে প্রিয়তার দিকে ঝুঁকে ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। চোখে চোখ রেখে বলল, তোমার কি মনে হয় তুমি যেখানে খুশি যাবে, আমি কোনো খবর রাখবো না? এটা কি হয়? তোমার সাহস কি করে হয় উকিলের কাছে যাওয়ার? কেন গেলে বলো? প্রিয়তা কিছুটা রেগে গিয়ে বলল, এই কথাটা তখনও তো জিজ্ঞেস করতে পারতেন। এত কিছু করে এখন এগুলো কেন জিজ্ঞেস করছেন? এখন কিছু বলবো না আমি। আইমানের মুহূর্তে হাসিমাখা মুখ রাগে ছেয়ে গেল। আমি বলতে বলেছি, বলো কেন গিয়েছিলে আমাকে ডিভোর্স দিতে? প্রিয়তা হা করে তাকিয়ে রইল। আইমানের ওভার রিয়েক্টের কারণ এখন পরিষ্কার হলো প্রিয়তার কাছে। প্রিয়তার মনে এমন ভাবনা না আসলেও আইমানে ঠিক হয়ে এলো। প্রিয়তার মুখে অবাধ্য হাসি দেখা দিল।
আইমান ভুরু কুঁচকে প্রিয়তার দিকে তাকালো। কি হলো বলো, হাসছো কেন তুমি? আপনার কথা শুনে হাসছি। না হেসে কেন গিয়েছিলে সেটা বলো, আমার কিন্তু রাগ হচ্ছে খুব। আমি রেগে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রিয়তা হাসি থামাতে চেয়েও পারছে না। অসময়ে হাসিটা খুবই বিরক্তকর লাগছে। আইমানের রাগ তার কাছে এখন ভয় লাগে না, আর একটু রাগে দিতে ইচ্ছা করছে, কিন্তু বেচারা আইমানের অবস্থা দেখে আর কিছু বলল না। আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু আপনিও বিষয়টা অন্যভাবে জটিল করে ফেললেন। আইমান প্রশান্তিতে শ্বাস নিল। আমি এখন বাড়ি যাব, অনেকক্ষণ হয়ে গেছে, বাবা মা চিন্তা করবে। আইমানের হৃদয়ে তীব্র ব্যথা অনুভব হলো। প্রিয়তা কেন তার থেকে দূরে থাকতে চাইছে? আইমান কি এতই অপরাধ করেছে যার শাস্তি গত 2 মাস ধরে পাচ্ছে? আইমানের নীরবতা প্রিয়তা বুঝেও না বোঝার ভান করে উঠে দাঁড়ালো। আইমান ছোট করে ডাকলো, প্রিয়তা। প্রিয়তা অবাক হয়ে পিছনে তাকিয়ে আইমানকে পরখ করলো। বিয়ের 9 মাসে এই প্রথম আইমান তাকে পুরো নামে ডাকছে। আইমান তখনও খালি বিছানার দিকে তাকিয়ে আছে। তোমাকে আমার অতীত নিয়ে কিছু কথা বলতে চাই। জানি না তুমি কিভাবে নিবে কথাগুলো, তবু বলা উচিত আমার। আমি মাকে ফোন দিয়ে আগেই বলেছি তুমি আমার সাথে আসো। আমাকে মাত্র 3 ঘন্টা সময় দাও, কথা শেষ হলে আমি নিজে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। প্রিয়তার সব কিছু অবাক লাগছে। কিছুক্ষণ আগে তো সব কিছু ঠিক হয়েছিল, এখন কি হলো হঠাৎ? প্রিয়তা ঘুরে দাঁড়ালো। আইমান প্রিয়তাকে নিয়ে ছাদে চলে গেল। অস্তমান সূর্যের লালাচে আলোতে বউটাকে সুন্দর লাগছে, কিন্তু বাড়িটা বড্ড অচেনা প্রিয়তার। সবুজ গাছ গাছালির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজকীয় রাজপ্রাসাদটি। ছাদ থেকে উত্তরে কদম গাছের ওপর চোখ পড়ল প্রিয়তার। প্রাণবন্তর সবুজের মাঝে শুভ্র কদম সৌন্দর্য সৃষ্টির কৃপণতা করেনি। শুনশান নীরবতা, বাড়িতে মানুষের আনাগোনা না থাকলেও পাখিদের নিত্য বসবাস। নিজের প্রিয়জনদের সাথে আলাপে ব্যস্ত পাখিগুলো। টিয়ারা কয়েকজন মিলে জরুরি বৈঠকে। একজোড়া শালিক অনেকক্ষণ ঝগড়া করছে, হয়তো বা সাংসারিক বিভেদ চলছে তাদের মধ্যে। মেয়ে শালিকটি হঠাৎ করে উড়ে গেল। প্রিয়তা পাখিটির দিকে তাকিয়ে রইল। পাখিদেরও মান অভিমান হয় বুঝি? পাখিটি কি অভিমান করে চলে গেছে, নাকি আমার মতো কেউ আত্মসম্মানে আঘাত করেছে বলে চলে গেল? প্রিয়তার উত্তর জানা নেই। আইমান একদৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ অতীতের চাপা দেওয়া ক্ষতগুলো বহু বছর পর তাজা হয়ে উঠছে। আজ আর একবার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হবে তার জীবনে। মনের মাঝে হাজার শব্দ উথাল পাতাল করলেও মুখ আসছে না, এলোমেলো লাগছে সব। আগে তো এমন হয়নি কখনো, তবে কেন আজ এত জড়তা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আইমানকে? দুজন মানবী নীরবতার মাঝে ধরণীর মাঝে সন্ধ্যা নেমে এলো। কাছের কোনো মসজিদ থেকে মধুমাখা কণ্ঠে মুয়াজ্জিন মাগরিবের আজান দিচ্ছে। আস্তে আস্তে পাখিরাও চুপ হয়ে সেই সুন্দরতম সুর শুনছে। আজানের ধ্বনিতে মুখরিত প্রকৃতি। প্রিয়তা ওড়না টেনে মাথায় দিল। আইমান নিশ্চুপ অবস্থার দিকে কাছে এগিয়ে আসলো। কেন জানি সংকোচ হচ্ছে আইমানের সাথে কথা বলতে, তবুও বলল, আপনারা আমাকে কি বলবেন? আইমানের ধ্যান ভাঙল। কিছুটা দূরে গিয়ে ছাদের কোণে দাঁড়ালো। দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। কণ্ঠ ক্ষীণ কাঁপছে, চোখ লাল হয়ে আসে। এই এলাকার সাবেক এমপি ছিলেন আমার বাবা আসাদ মির্জা। ছোট থেকেই রাজনৈতিক জ্ঞানে বাবা পটু ছিল বলেই বাবা দক্ষ হাতে রাজনীতি সামলিয়েছেন। বাবা এমপি হওয়ার পর ভার্সিটির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই মাকে দেখে বাবার পছন্দ হয়। দেরি না করে নানা ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। মাও রাজি ছিল। বাবা দেখতে সুদর্শন, চরিত্র চালচলন ভালো বলে নানা ভাইও রাজি হলেন। ধুমধাম করে বিয়ে হয়ে গেল ওনাদের। বিয়ের পর বাবা নিজ হাতে মাকে রান্না করে খাওয়াতো, অত্যন্ত কেয়ার করতো মায়ের। 1 বছর পর আমার জন্ম হলো। এই মুহূর্তে যে বাড়িতে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়িতেই আমার জন্ম। বাবা মা দুজনেরই অনেক আদরে ছিলাম ছোটবেলায়, কিন্তু কিছুটা বড় হওয়ার পর বুঝলাম মায়ের আমার প্রতি উদাসীনতা সৃষ্টি হয়েছে। বাবা এই নিয়ে কিছু বলতো না। আমার দেখাশোনা হাজারো ব্যস্ততার মাঝেও বাবাই করতেন। মা সবসময় বাহিরে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতো। কেমন জানি পাল্টে গেল মা। বাবা মাকে ভালোবেসেই বিয়ে করেছিল বলেই মায়ের প্রতি বাবার দুর্বলতা ছিল।
তাই কিছু বলতো না।